অনেকদিন আগের কথা। পঞ্চশালা নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিল পঞ্চবর্মন। রাজা পঞ্চবর্মনের ছিল 4 রানী। রানীদের মধ্যে 3 বড় রানীর 3টি পুত্র সন্তান ছিল, কিন্তু ছোট রানীর কোনো সন্তান ছিল না। রাজার কোনো কন্যা সন্তান না থাকায় রাজা মনে মনে কন্যা সন্তানের অভাব বোধ করত। এক রাতে রাজা ছোট রানী মল্লিকার কক্ষে ঘুমিয়েছিল। তখনই রাজা স্বপ্নে দেখতে পায়। রাজা পঞ্চবর্মন, তুমি কি খুবই চিন্তিত? হ্যাঁ, আমি অনেক চিন্তিত। আমার 3টে পুত্র সন্তান আছে। আমার যদি একটা কন্যা সন্তান থাকতো তাহলে কতই না ভালো হতো। শুনেছি কন্যা সন্তান পিতাকে বেশি ভালোবাসে। আমি কি সেই ভালোবাসা থেকে বঞ্চিত হব? না, তুমি সেই ভালোবাসা থেকে বঞ্চিত হবে না। ছোট রানীর গর্ভে এক কন্যা সন্তান আসবে, কিন্তু সেই কন্যা সন্তান জন্ম হবার পর কখনো সে চাঁদের মুখ দেখতে পারবে না। তার শরীরে যদি কখনো চাঁদের আলো পড়ে, সঙ্গে সঙ্গে সে পাথর হয়ে যাবে। এ কেমন কথা? আমার কন্যা সন্তান হবে আর সে চাঁদের আলো দেখতে পারবে না? হ্যাঁ, সে কোনো দিনও চাঁদের আলো দেখতে পারবে না। তুমি যদি এই শর্তে রাজি থাকো, তাহলে ছোট রানীর গর্ভে এক কন্যা সন্তান আসবে। ঠিক আছে, ছোট রানীর যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে আমি তাকে কখনো চাঁদের আলো দেখতে দেব না। বেশ, তাহলে এই শর্ত তুমি ভালো করে মনে রাখবে। কখনো স্বপ্ন ভেবে অবহেলা করবে না। রাজার স্বপ্ন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজার ঘুম ভেঙে যায়। আমি কি দেখলাম? এ হতে পারে না। এ কি মহারাজ, আপনি এভাবে ঘুম থেকে জেগে উঠলেন কেন? কি হয়েছে আপনার? ছোট রানী, আমি এক ভয়ানক স্বপ্ন দেখেছি। কি ভয়ানক স্বপ্ন দেখেছেন মহারাজ? আমি স্বপ্নে দেখলাম কেউ আমাকে বলছে তোমার গর্ভে এক কন্যা সন্তান আসবে, আর সে জন্মগ্রহণ করার পর তাকে চাঁদের আলো থেকে সারা জীবন দূরে রাখতে হবে, নয়তো তার শরীরে চাঁদের আলো পড়লে সে পাথর হয়ে যাবে। এতে এত ভয় পাচ্ছেন কেন মহারাজ? স্বপ্ন তো স্বপ্নই হয়, স্বপ্ন কখনো সত্যি হয় না। না রানী, সে বলেছে এটা স্বপ্ন বলে অবহেলা করলে চলবে না, আর আমি যে তাকে কথা দিয়েছি। বেশ তো, আমাদের যদি কন্যা সন্তান হয় তাহলে আমরা তার শরীরে কখনো চাঁদের আলো পড়তে দেব না। চাঁদের আলো থেকে তাকে দূরে রাখলে তো আর ভয় থাকবে না। এবার ঘুমিয়ে পড়ুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই বলেছো, ঠিকই বলেছো। হ্যাঁ, এবার ঘুমিয়ে পড়ুন। এরপর কয়েকদিন কেটে যায়। হঠাৎ ছোট রানী অসুস্থ হয়ে পড়ে। রাজবদ্ধ রানীকে দেখে বলে, ছোট রানীমা মা হতে চলেছে। এই খবর শুনে রাজা ও রানীরা সবাই অনেক খুশি হয়। এর কিছুদিন পর ছোট রানী এক কন্যা সন্তানের জন্ম দেয়, আর তার নাম রাখা হয় পদ্মবতী। রানী, আমার স্বপ্ন তো সত্যি হলো, তাহলে এখন কি করব? মহারাজ, এত ভয় পাচ্ছেন কেন? আমরা আমাদের মেয়েকে সবাই মিলে মানুষ করব। তাকে কখনো চাঁদের আলোয় বের হতে দেব না। হ্যাঁ মহারাজ, আপনি এ নিয়ে চিন্তা করবেন না। আমরা সবাই মিলে আমাদের পদ্মাবতীকে বড় করব। তার শরীরে কখনো চাঁদের আলো পড়তে দেব না। তোমরা আমার চিন্তা মুক্ত করলে। আমি রাজকুমারীকে দেখার দায়িত্ব তোমাদের সবার উপর অর্পণ করলাম। তোমরা সবাই মিলে আমার 3 পুত্র আর এক কন্যাকে সমানভাবে ভালোবেসে মানুষ করবে, যাতে এরা বড় হয়ে বুঝতে না পারে কে কার আসল মা। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা আমাদের সন্তানদের সেভাবেই মানুষ করব। আপনি দেখবেন, বড় হলে এরা কেউ বলতেই পারবে না কে কার আসল মা। বেশ, তোমরা তাহলে এদের দেখাশোনা করো, আমি আমার কাজে গেলাম। এরপর 4 রানী মিলে 3 রাজকুমার আর এক রাজকুমারীকে ভালোবেসে মানুষ করতে থাকে। এরপর কেটে যায় দীর্ঘ 18 বছর। এখন 3 রাজকুমার ও রাজকুমারী অনেক বড় হয়ে গেছে। তারা ভাই বোন একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসে। তাদের এমন ভালোবাসা দেখে রাজা রানী সবাই খুশি থাকে। সবাই মিলে কি আলোচনা করছো? পিতাজি,
আগামীকাল আমাদের একমাত্র বোনের জন্মদিন। এবার আমরা তাকে অনেক দামি কিছু উপহার দিতে চাই। হ্যাঁ পিতাজি, ও আমাদের চোখের মণি। ওর জন্মদিনটা এবারও ধুমধাম করে পালন করা হোক। এবার আমি আমার একমাত্র বোনের জন্য আকাশ থেকে চাঁদ এনে দেব। আমি জানি তোমরা তোমাদের একমাত্র বোনকে অনেক ভালোবাসো, কিন্তু ভুলেও রাজকুমারীর সামনে চাঁদের কথা বলবে না। আমার ভুল হয়েছে পিতাজি। মন খারাপ করছো কেন দাদা? তুমি আমাকে খুশি করার জন্য এই কথা বলেছ, আর সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। শুধু শুধু মন খারাপ করো না। হ্যাঁ বিজয়, তুমি মন খারাপ করো না। আমি জানি তোমরা সবাই তোমাদের বোনকে অনেক ভালোবাসো। যাও, এবার গিয়ে তোমাদের আদরের বোনের জন্য উপহার খুঁজে বের করো। যাও। হ্যাঁ রে বিজয়, চল। অমলদা, তুমিও চলো। এবার আমরা তিনজন মিলে আমাদের বোনের জন্য অনেক দামি উপহার খুঁজে আনবো। সত্যি আমি আমার এমন 3 পুত্রকে পেয়ে গর্বিত। তারা একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত। হ্যাঁ মহারাজ, আপনি তো বলেছিলেন এদের এমন ভাবে মানুষ করতে। আমরা সবাই মিলে তাই করেছি। তোমাদের সবার যতই প্রশংসা করি না কেন কম হয়ে যাবে, কারণ তোমরা 4 জন এই মহলে 4 বোন হয়ে আছো। আজ পর্যন্ত কেউ কারো প্রতি কোনো অভিযোগ করনি। হয়েছে মহারাজ, আর বলতে হবে না। এবার ভিতরে চলুন, বিশ্রাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, চলো। পরের দিন রাজকুমারীর জন্মদিনে 3 রাজকুমার রাজকুমারীকে 3 রঙের দামি জহরত উপহার দেয়। কিন্তু রাজকুমারীর মন ভালো না হয়ে আরো খারাপ হয়ে যায়। এ কি বোন, তোর মন খারাপ কেন? আমাদের উপহার কি তোর পছন্দ হয়নি? দাদা, তোমরা আমার কাছে সব চাইতে দামি উপহার, কিন্তু এবার আমি ভেবেছিলাম তোমরা আমার মনের কথা বুঝবে। এত দামি জহরত পেয়েও আমার কাছে মনে হচ্ছে আমার কাছে সেই জিনিসটাই বেশি মূল্যবান হতো, যার তেমন কোনো মূল্য নেই। তোমরা যদি সেইটা এনে দিতে তাহলে আমি খুব খুশি হতাম। সে আবার কেমন জিনিস যা দামি না হলেও মূল্যবান? আমি কিন্তু বুঝতে পেরেছিলাম আমার বোন কি চায়। কি ভেবেছিস আমি জানি না? আমার বোনের কাছে এই হীরে জহরতের চেয়ে কোনটা বেশি মূল্যবান? বেশ তো, তাহলে বলো সে কোন জিনিস? আমার বোনের কাছে সবচেয়ে দামি জিনিস হলো চাঁদ। তুই চেয়েছিলি আমরা 3 ভাই মিলে তোর জন্য একটা চাঁদ বানিয়ে আনি, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি জেনেও আনলে না কেন? হ্যাঁ, তুই জানার পরেও আমাদের বলিসনি কেন? তাহলে কি আমাদের বোনের এমন গোমরা মুখ দেখতে হতো? বল। আসলে পিতাজি রাগান্বিত হবে বলে আমি তোমাদের কিছু বলিনি। পিতাজি অনুমতি দিলে এর পরের জন্মদিনে তোর জন্য অনেক বড় চাঁদ বানিয়ে আনবো রে। ঠিক আছে, আমি অনুমতি দিলাম। রাজকুমারীর পরের জন্মদিনে তোমরা তার জন্য বড় করে চাঁদ বানিয়ে আনবে। এবার তো খুশি? হ্যাঁ পিতাজি, এবার আমি খুব খুশি। দাদা, তোমরা কিন্তু এর পরের জন্মদিনে আমার জন্য বড় করে চাঁদ বানিয়ে আনবে। হ্যাঁ রে বোন, হ্যাঁ, আমরা 3 ভাই মিলে তোর জন্য বড় চাঁদ বানিয়ে আনবো। হয়েছে পদ্মাবতী, এবার তুমি তোমার কক্ষে যাও। আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে, আর সন্ধ্যা নামলে তো চাঁদ উঠে পড়বে। সেদিন রাতের বেলা রাজকুমারী তার কক্ষে শুয়েছিল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। তার মন বারবার চাইছিল আকাশের চাঁদকে একবার দেখতে, কিন্তু রাজকুমারীর কক্ষে কোনো জানালা ছিল না। ছিল শুধু সামান্য একটি ছিদ্র, যা দিয়ে বাইরের পরিষ্কার অক্সিজেন ভেতরে আসতো। না, আজ কেমন যেন ঘুমই আসছে না। বারবার শুধু চাঁদ দেখতে মন চাইছে। সবার মুখে শুনেছি বাইরের চাঁদ অনেক সুন্দর। না, যতই সুন্দর হোক না কেন, সেটা আমার জন্য বিপজ্জনকও হতে পারে। বাইরে চাঁদ কিছুতেই দেখা যাবে না। হঠাৎ রাজকুমারীর মধ্যে কি যেন হয়ে যায়। রাজকুমারী তার সকল বারণ ভুলে গিয়ে দেয়ালের সেই ছোট্ট ছিদ্রের দিকে এগিয়ে যায়। এরপর রাজকুমারী সেই গর্ত দিয়ে বাইরের আকাশের দিকে তাকায়। তখন আকাশ থেকে মেঘ সরে গিয়ে চাঁদের আলো পরিষ্কার হয়ে ওঠে, আর সেই আলো রাজকুমারীর মুখে পড়তেই রাজকুমারী পাথরে পরিণত হয়ে যায়।
এদিকে রাজা বড় রানীর কক্ষে ঘুমিয়েছিল। হঠাৎ রাজা স্বপ্নে দেখতে পায় রাজা পঞ্চবর্মন, তুমি তোমার মেয়েকে চাঁদের আলো থেকে দূরে রাখতে পারোনি, তাই তোমার মেয়ে পাথরে পরিণত হয়েছে। এসব কি বলছো? আমার মেয়ে তো তার কক্ষে ঘুমিয়ে আছে। তাছাড়া আমার মেয়ে তো জানে চাঁদের আলো তার জন্য কতটা বিপজ্জনক। হ্যাঁ জানি, কিন্তু ভাগ্যে যা লেখা থাকে তা কখনো পরিবর্তন করা যায় না। তাই সে তার কক্ষে থাকা সামান্য ছিদ্র দিয়ে চাঁদের আলো দেখেছে, আর সেই আলো তার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে সে পাথরে পরিণত হয়েছে। না, এ হতে পারে না। আর তাই যদি হয় তাহলে আমি আমার মেয়েকে কি করে সুস্থ করব? রাজকুমারীকে ভালো করতে হলে জীবন নদীর জল প্রয়োজন, আর সে জল পাওয়া অসম্ভব। কেউ সেই জল পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই তুমি তোমার মেয়েকে সারা জীবন পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখবে। না, এ হতে পারে না, এ হতে পারে না। এ কি মহারাজ, আপনার কি হলো? আপনি এভাবে ঘুম থেকে জেগে উঠলেন কেন? কি হয়েছে আপনার? রানী, এখনই চলো, রাজকুমারীর কক্ষে যেতে হবে। কেন মহারাজ, কি হয়েছে? রাজকুমারী তো এখন তার কক্ষে ঘুমাচ্ছে। রানী, আমি আবার তাকে স্বপ্নে দেখেছি। সে বলেছে রাজকুমারী নাকি চাঁদের আলোয় পাথর হয়ে গেছে। তা কি করে সম্ভব? রাজকুমারী তো জানে তার চাঁদের আলোয় যাওয়া বারণ। এটা অসম্ভব কিছুই নয় রানী, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চলুন। পদ্মাবতী, পদ্মাবতী, ওঠো পদ্মাবতী, ওঠো পদ্মাবতী। এ কি মহারাজ, রাজকুমারী তো আপনার ডাকে সাড়া দিচ্ছে না। না 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 না, নিশ্চয়ই কোনো না কোনো বিপদ হয়েছে। তুমি যাও, তাড়াতাড়ি সবাইকে ডাকো, যাও। ওঠো ওঠো পদ্মাবতী, কি হলো তোমার? ওঠো পদ্মাবতী, পদ্মাবতী ওঠো বলছি। রাজা অনেক সময় রাজকুমারীকে ডাকার পরেও রাজকুমারীর কোনো সাড়া পাওয়া যায় না। তখন সেখানে 3 রাজকুমার ও 4 রানী এসে উপস্থিত হয়। কি হয়েছে পিতাজি? রাজকুমার, তোমাদের বোন দরজা খুলছে না, আর আমার ডাকে কোনো সাড়াও দিচ্ছে না। কিন্তু পদ্মাবতী এমন করছে কেন মহারাজ? জানি না, তবে আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখেছি পদ্মাবতীর শরীরে চাঁদের আলো পড়ায় পদ্মাবতী পাথর হয়ে গেছে। তাহলে এখন কি করব পিতাজি? আমাদের বোন দরজা খুলছে না, তার মানে ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। দাদা, তাড়াতাড়ি দরজা ভেঙে ফেলতে হবে। সবাই সরে দাঁড়াও। আর দাদা, তোমরা আমাকে সাহায্য করো। সর্বনাশ, রাজকুমারী তো সত্যি সত্যি পাথর হয়ে গেছে। কেন এমন করলি মা, কেন এমন করলি? পিতাজি, আমাদের বোন না আমাদের কাছ থেকে চাঁদ দেখতে চেয়েছিল। আমরাও তো ওকে কথা দিয়েছিলাম, তারপরে ও কেন এমন করলো? পিতাজি, আমরা আমাদের একমাত্র বোনকে এভাবে দেখতে পারবো না। আপনি বলুন, কি করে আমরা বোনকে ভালো করতে পারবো? এছাড়া আর কি বা করবে? আমরা তো আর পদ্মাবতীকে ভালো করতে পারবো না। পিতাজি, আমার বোনকে ভালো করার কি কোনো রাস্তা নেই? উপায় আছে, কিন্তু তা যে বড়ই কঠিন। তোমাদের বোনকে ভালো করতে হলে জীবন নদীর জাদুর জল প্রয়োজন, কিন্তু সেখানে পৌঁছানো কারো পক্ষে সম্ভব নয়। কারো পক্ষে সম্ভব না হলেও আমি সম্ভব করব। প্রয়োজন হয় আমি আমার বোনের জন্য জীবন দিয়ে দেব। শুধু কি তুই আমাদের বোনের জন্য জীবন দিতে পারবি? আমিও আমার বোনের জন্য মরতে রাজি আছি। তোমরা কি ভেবেছ আমার বোনের এমন পাথর হয়ে থাকা আমি সইতে পারবো? আমি আমার বোনের জন্য কিছুই করব না। আমিও আমার বোনের জন্য প্রয়োজন হয় আমার প্রাণটা দিয়ে দেব, কিন্তু আমার বোনকে আমি সুস্থ করবই করব। তোমরা এসব কি বলছো? আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি, আমি আর তোমাদের হারাতে চাই না। না মহারাজ, এরা 4 ভাই বোন একই সুতোয় গাঁথা। এরা কেউ কাউকে ছাড়া ভালো থাকবে না। যাক, এরা গিয়ে ওদের বোনকে ভালো করার ব্যবস্থা করুক। হ্যাঁ মহারাজ, আমরা আমাদের মেয়েকে
এভাবে পাথর হয়ে থাকতে দেখতে পারবো না। আমাদের মেয়েকে আমরা সুস্থ দেখতে চাই। এতে যা হবার হবে। আজ বুঝতে পারলাম শুধু ওরা ভাই বোন নয়, তোমরা 4 ভাই বোন এক সুতোয় গাঁথা একটি মালা। যাও, তোমরা গিয়ে তোমার বোনকে মুক্ত করার ব্যবস্থা করো, যাও। চলো দাদা। জীবন নদীর জল নেওয়ার জন্য 3 রাজকুমার মহল থেকে রাতের আধারে বেরিয়ে পড়ে। তারা যেতে যেতে সকাল হয়ে যায়। সকালবেলা তারা এক জাদুকর রাক্ষস নদীর তীরে গিয়ে পৌঁছায়। এ কি? এ তো আগুনের নদী। আমরা এখন নদী পার হব কি করে? হ্যাঁ, এই নদী পার না হলে তো আমরা সামনের দিকে এগোতে পারবো না। এখন কি করে এই নদী পার হব? দাদা, এই আগুনের নদী পার হওয়ার জন্য আমাদের যে কোনো একটা উপায় বের করতেই হবে। কোনো উপায় নেই, শুধু একটি উপায় আছে। কে কে কথা বললো কে? আমি এই নদীর মাঝি। এটা মরণ নদী। এই নদী পার হওয়া এত সহজ নয়। এই নদী পার হওয়ার একটি মাত্র উপায় আছে। তাহলে বলো, বলো কি উপায়ে আমরা ওই নদী পার হতে পারবো, বলো। এই নদী পার হতে হলে তোমাদের 3 জনের মধ্যে একজনের প্রাণ বিসর্জন দিতে হবে, তবেই বাকি 2 জন এ নদী পার হতে পারবে। বেশ, তাহলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, আর আমার দাদাদের এই নদী পার হতে দাও। না, তুমি আমার প্রাণ নিয়ে যাও, আর এদের 2 জনকেই নদী পার হতে দাও। না, আমি সবার বড়, তুমি আমার প্রাণ নিয়ে নাও, আর আমার আদরের 2 ভাইকে এই নদী পার করে দাও। তোরা 3 জনই যেহেতু জীবন দিতে চাচ্ছিস, তাহলে এই নদী ঠিক করবে সে কার জীবন নেবে। না, এ হতে পারে না। না দাদা, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। দাদা, দাদা। যা, এবার তোরা এই নদী পার হয়ে যা। যা। চল রে বিজয়, দাদা তার জীবন দিয়ে আমাদের জন্য এই রাস্তা তৈরি করে গেছে। এবার চল। হ্যাঁ চলো, কিন্তু দাদাকে এখানে ফেলে রেখে যেতে পারবো না। আমি দাদাকে সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, দাদাকে সঙ্গে নিয়ে চল। এরপর 2 রাজকুমার তার মৃত বড় ভাইকে নিয়ে অগ্নি রাস্তা দিয়ে যেতে থাকে। তারা যেতে যেতে এক সময় রাস্তার শেষে অগ্নি গিরিখাতের কাছে গিয়ে পৌঁছায়, যেখানটা পার হতে পারলে জীবন নদীর গুহার কাছে পৌঁছানো সম্ভব। এ কি দাদা, এখন কি করব? এখন এই অগ্নি গিরিখাত পাড়ি দেব কি করে? আর এই গিরিখাত পাড়ি না দিলে তো আমরা জীবন নদীর গুহার কাছে পৌঁছাতে পারবো না। উপায় তো একটি আছেই, আমাদেরকে শুধু সেই উপায় খুঁজে বের করতে হবে। কোনো উপায় নেই, এখান থেকে জীবন নদীর কাছে যাওয়ার কোনো উপায় নেই। তুমি কে, আর তুমি কি করে জানলে এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই? আরে আমি জানবো না তো কে জানবে? আমি হলাম এই জায়গার পাহারাদার। যা যা, ফিরে যা। তোরা কখনো এই গিরিখাত পার হতে পারবি না। ফিরে যা, ফিরে যা। না, আমরা ফিরে যাব না। প্রয়োজন হয় আমরা এই অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেব, তবু আমরা পিছু ফিরে যেতে পারবো না। আমরা যদি আমাদের একমাত্র বোনকে ভালো না করতে পারি, তাহলে প্রাণ নিয়ে ফিরে গিয়ে কি করব? প্রাণ দিবি? প্রাণ দিবি? বেশ বেশ, তাহলে দে, তোর প্রাণটা আমাকে দে, তাহলে আমি তোর জীবিত ভাইকে এই গিরিখাত পার হতে সাহায্য করব। না, তুমি আমার প্রাণ নিয়ে নাও, আর আমার দাদাকে যেতে সাহায্য করো। না, ও আমার আদরের ছোট ভাই। তুমি আমাকে মেরে ওকে এই অগ্নিগিরি খাত পার করিয়ে দাও, পার করিয়ে দাও। না, আমার প্রাণ নিয়ে নাও। না,
আমি তোর প্রাণ নেব না, আমি ছোটদের প্রাণ নেই না। না দাদা, দাদা। যা, তুই এবার যা। হ্যাঁ যাব, সাথে আমার মৃত ভাইদেরকেও নিয়ে যাব। না, তুই একাই যেতে পারবি, সাথে আর কাউকে নিয়ে যেতে পারবি না। তাহলে আমাদের ভাইদের কে দেখবে? কে দেখবে? তোকে আমি 3 ঘন্টা সময় দিলাম। তুই যদি সময়ের মধ্যে ফিরে না আসিস তাহলে তোর ভাইদের লাশ পাবি, নয়তো আমি এদের খেয়ে ফেলবো। ঠিক আছে, আমি তার আগে ফিরে আসব, কিন্তু খবরদার তুমি আমার ভাইদের কিছুই করবে না। ঠিক আছে, ঠিক আছে, কিছু করব না, এবার যা। এসো, এসো রাজকুমার, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এসো। কিন্তু আপনি কি করে জানলেন আমি এখানে আসব? আমি সব জানি, আর এটাও জানি তুমি এখানে কেন এসেছো। তোমার বোনকে ভালো করার জন্য এই জীবন নদীর জল চাও, তাই তো? হ্যাঁ, আমি আমার বোনকে ভালো করার জন্য আমার 2 দাদাকে হারিয়েছি। এখন এই জীবন নদীর জল নিয়ে গিয়ে আমার বোনকে ভালো করতে চাই। এই জীবন নদীর জল কেউ জীবিত থেকে পায় না। এই জীবন নদীর জল নিতে হলে তোমাকে তোমার প্রাণ উৎসর্গ করতে হবে। হ্যাঁ, আমি আমার প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু তার বিনিময়ে আমার বোনকে আমি ভালো করতে চাই। বেশ, তাহলে তুমি তোমার প্রাণ নিজ হাতে উৎসর্গ করো। তাহলে এই জীবন নদীর জল তোমার বোনের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি এখনই আমার প্রাণ উৎসর্গ করছি। আহ! তোরা কেউ মরবি না। তোরা 3 ভাই তোদের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। তোরা আবার সুস্থ হয়ে উঠবি। তোরা আবার সবাই সুখে শান্তিতে থাকবি, আর তোদের বোনের অভিশাপ চিরতরে মুক্ত হয়ে যাবে। এ কি, আমি মরিনি? তাহলে আমি আমার প্রাণ উৎসর্গ করতে ব্যর্থ হয়েছি? না, তুই ব্যর্থ হোসনি, তুই সফল হয়েছিস। আর শুধু তুই নয়, তোর 2 ভাই এখনো জীবিত আছে। তোদের 3 ভাইয়ের ভালোবাসা আর আত্মত্যাগের কারণে তোদের বোন অভিশাপ মুক্ত হয়েছে। যা, এই জল নিয়ে তোর ভাইদের খাইয়ে দে, তারা সুস্থ হয়ে যাবে। আর এই জল তোর বোনের পাথরের মূর্তির উপর ছিটিয়ে দিলে সেও ভালো হয়ে যাবে। তার উপরে আর কোনো অভিশাপ থাকবে না। যা। ছোট রাজকুমার জীবন নদীর জল নিয়ে গিয়ে তার ভাইদের কাছে পৌঁছায়। এরপর সে তার ভাইদের জীবন নদীর জল পান করানোর সঙ্গে সঙ্গে তারা সুস্থ হয়ে ওঠে। এরপর 3 রাজকুমার জীবন নদীর জল নিয়ে মহলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে 4 রানী আর রাজা তাদের পুত্রদের নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তখনই 3 রাজকুমার জাদুর জল নিয়ে সেখানে হাজির হয়। তোমরা এসেছো? হ্যাঁ পিতাজি, এসেছি, আর সঙ্গে করে জীবন নদীর জাদুকরি জলও নিয়ে এসেছি। তাহলে আর দেরি করো না, তোমাদের বোনের ওপরে জল ছিটিয়ে দাও।
রাজকুমারীর শরীরে জাদুর জল পড়ার সঙ্গে সঙ্গে রাজকুমারী দেখতে পায় তার 3 ভাই কিভাবে তাদের জীবনের বিনিময়ে তার জন্য জাদুর জল জোগাড় করেছে। এরপর রাজকুমারী পাথর থেকে মানুষে রূপান্তরিত হয়ে সবাইকে সব ঘটনা বলে দেয়। মহারাজ দেখুন, আমাদের পদ্মাবতী ভালো হয়ে গেছে। পিতাজি, মা, তোমরা জানো আমার 3 দাদা আমার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছিল। হ্যাঁ রে বোন, তুই না আমাদের কাছ থেকে চাঁদ দেখতে চেয়েছিলি? তোকে চাঁদ না দেখিয়ে কি করে আমরা চাঁদের আলোয় ঘুরে বেড়াতাম? তাই বলে আমার জন্য তোমাদের জীবন দিয়ে দেবে? একবার নয়, প্রয়োজন হয় বারবার দেব, তবু আমাদের আদরের বোনের গোমরা মুখ দেখতে পারবো না।